আমরা টোটালি ওপেন। আমরা চাচ্ছি একটা কথাকে আপনার বারবার আমি একটা কথাকে জোর দিতে চাচ্ছি। প্রথম হচ্ছে যারা করেছে তারা দেশের শত্রু, জাতির শত্রু, জনগণের শত্রু। এই বাংলাদেশের শত্রু ওপেন, উই আর লুকিং ফর শত্রু। হঠাৎ আলোচনায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। 17 জানুয়ারি তিনি জেল থেকে মুক্তির পর থেকে এই আলোচনা আরও জোরালো হতে থাকে। বর্তমানে বাংলাদেশে চলমান অস্থিরতা নিয়ন্ত্রণ না করা গেলে তা প্রতিবেশী মিয়ানমার সহ ভারতের 7 সিস্টার্সে মানে উত্তর পূর্ব অঞ্চলের 7টি রাজ্যে ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশে ফিরে অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দেওয়ার আগে নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে একথা বলেন। তার এই বক্তব্যের পরেই হঠাৎ করেই সামাজিক যোগাযোগ মাধ্যমে লুৎফুজ্জামান বাবরকে নিয়ে আলোচনা চলছে। আমাদের আজকের বিশেষ প্রতিবেদনের বিষয়বস্তু লুৎফুজ্জামান বাবরের কারামুক্তি এবং ভারতের আতঙ্ক। মনিরুজ্জামান তুহিনের পাণ্ডুলিপি এবং সংগৃহীত তথ্যচিত্রে জানাচ্ছি রশিদ কামাল। সেভেন সিস্টার্স হল ভারতের অরুণাচল প্রদেশ, আসাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও মেঘালয়, এই 7 রাজ্যকে একত্রে 7 সিস্টার্স বলে। অনেকেই মনে করেন লুৎফুজ্জামান বাবর 7 সিস্টার্সে বিদ্রোহী দল বানিয়ে ভারত অস্থিতিশীল করে দিয়েছিলেন। চীন পাকিস্তান মিলে ভারতকে যতটুকু ক্ষতি করতে পারেনি তার চেয়ে বেশি লুৎফুজ্জামান বাবর করতে পেরেছেন। 2004 সালে তিনি 10 ট্রাক ভর্তি অস্ত্র, গোলা বারুদ, রকেট লঞ্চার নিয়ে ভারতে পাঠাতে চেয়েছিলেন। তখন তারা নিজেদের দেশে গৃহযুদ্ধ শুরু করে। অরুণাচল প্রদেশ, আসাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও মেঘালয় মূল ভারত থেকে আলাদা হতে চেয়েছিল, আর সেখানকার আন্দোলনকারীদের 10 ট্রাক অস্ত্র সরবরাহ করতে চেয়েছিলেন এই লুৎফুজ্জামান বাবর, কিন্তু শেষ পর্যন্ত করতে পারেননি। 1958 সালের 10 অক্টোবর জন্মগ্রহণ করেন লুৎফুজ্জামান বাবর। তার প্রাতিষ্ঠানিক শিক্ষা এইচএসসি পর্যন্ত। 1991 সালে প্রথমবারের মতো নেত্রকোনা থেকে সংসদ সদস্য নির্বাচিত হন বাবর। এরপর 1996 সালের 15 ফেব্রুয়ারির বিতর্কিত নির্বাচনেও তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। সর্বশেষ 2001 সালে লুৎফুজ্জামান বাবর নেত্রকোনার একটি আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। 2001 সালে বিএনপির নেতৃত্বাধীন জোট বাংলাদেশে সরকার গঠন করার পর যে কয়েকজন ব্যক্তি প্রবল ক্ষমতাবান হয়ে ওঠেন তাদের মধ্যে লুৎফুজ্জামান বাবর ছিলেন অন্যতম। মনে করা হয় যে বিএনপি নেত্রী এবং ওই সরকারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের সঙ্গে ঘনিষ্ঠতাই ছিল বাবরের ক্ষমতাবান হয়ে ওঠার মূল ভিত্তি। খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি সরকার 2001-2006 সালে ক্ষমতায় থাকার সময় যেসব ঘটনা ব্যাপক আলোড়ন এবং সরকারের মধ্যে প্রবল অস্বস্তি তৈরি করেছিল তার মধ্যে অন্যতম হচ্ছে 10 ট্রাক সমপরিমাণ অস্ত্র উদ্ধারের বিষয়টি। বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ অস্ত্র গোলাবারুদের চালান আটক করা হয় 2004 সালের 1 এপ্রিল রাতে। 2টি বড় ট্রলারে করে এসব অস্ত্র সমুদ্রপথে আনা হয় চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার বা CUFL জেটিতে। পর্যবেক্ষকদের অনেকেই মনে করেন বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধারের সেই ঘটনা ভারতের সঙ্গে তৎকালীন বিএনপি সরকারের মধ্যে শীতল সম্পর্কের সূচনা করেছিল। দেশটির তৎকালীন কর্মকর্তারা দাবি করেছিলেন যে ভারতের চাপে পড়েই বিএনপি সরকার সেসব অস্ত্র আটক করে, অন্যথায় সেসব অস্ত্র ভারতের বিচ্ছিন্নতাবাদীদের হাতে যেত। বিএনপি অবশ্য বরাবরই দাবি করে যে সরকার তখন ব্যবস্থা নিয়েছিল বলেই সেসব অস্ত্র আটক করা হয়েছে। সরকার যদি চাইতো তাহলে সেগুলো ভারতের বিচ্ছিন্নতাবাদীদের হাতে যেত। কিন্তু বক্তব্য যাই হোক, অস্ত্র উদ্ধারের ঘটনার পর থেকে বিএনপি সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক তলানিতে পৌঁছায়। 10 ট্রাক অস্ত্র উদ্ধারের আগে থেকেই বিএনপি সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছিল না। এর মূলে ছিল নিরাপত্তা ইস্যু। ভারত তাদের উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্যের নিরাপত্তা নিয়ে বেশ চিন্তিত ছিল। ভারতের অভিযোগ ছিল দেশটির উত্তর পূর্বাঞ্চলের বিদ্রোহী গোষ্ঠীগুলোকে মদদ দিচ্ছে বিএনপি সরকার। এমন অবস্থায় 10 ট্রাক অস্ত্র ধরা পড়ে।
তখন ঢাকায় ভারতীয় হাইকমিশনার ছিলেন বিনাশ সিকরি। তিনি বলেন, উত্তর পূর্ব ভারতের তৎকালীন বিদ্রোহী গোষ্ঠীগুলো বাংলাদেশের ভেতরে বসে নানা কাজকর্ম করছিল। চট্টগ্রামে যখন বিপুল পরিমাণ অস্ত্র ধরা পড়ল, তখন এসব ঘটনার সঙ্গে তৎকালীন সরকারের সম্পৃক্ততার বিষয়টি একেবারে প্রকাশ্যে চলে আসলো। 10 ট্রাক অস্ত্র উদ্ধারের ঘটনা বিএনপি ও ভারতের মধ্যে সম্পর্ক চূড়ান্ত অবনতির দিকে নিয়েছিল কিনা সেটি নিয়ে সংশয় প্রকাশ করেন তখন কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার ছিলেন তৌহিদ হোসেন। তিনি বলেন, আমি মনে করি না যে ওই ঘটনাটাই চূড়ান্ত ছিল। এসব ঘটনা সম্পর্ককে এফেক্ট করেছে, কিন্তু মূল বিষয় হচ্ছে তারা চায়নি যে বিএনপি ক্ষমতায় থাকুক। এটা যদি একেবারেই এমন হতো যে সরকারি মদদে পুরোপুরি হচ্ছে, তাহলে এরকম ঘটনায় দুজন লোয়ার র্যাঙ্কিং পুলিশ অফিসার গিয়ে সেটা আটকে দিল। এটা কি হয়? এটা হয় না। কিন্তু সরকারের ভেতর কেউ কেউ হয়তো জড়িত ছিল, সেটা না হলে ঘটনা এতদূর এগুতে পারত না। তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বলেছিলেন, চট্টগ্রামে আটককৃত 10 ট্রাক অস্ত্র ও গোলাবারুদ দেশের অভ্যন্তরে ব্যবহার এবং নাশকতার জন্য আনা হয়েছে। আওয়ামী লীগের কথা সরাসরি উল্লেখ না করে তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, 30 এপ্রিলের মধ্যে তারা যেহেতু এ সরকারের পতন ঘটাবে বলেছে, তাতে এ বিষয়টি উড়িয়ে দেওয়া যায় না। অন্যদিকে তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা অস্ত্র আটকের ঘটনায় আন্তর্জাতিক তদন্ত দাবি করেছিলেন। অন্যদিকে 21 আগস্ট 2004 সালে গ্রেনেড হামলা মামলায় 18 মার্চ 2012 সালে তারেক রহমান ও লুৎফুজ্জামান বাবর সহ নতুন তালিকাভুক্ত 30 আসামির নাম যুক্ত হয়। 1 অক্টোবর 2018 সালে এই মামলায় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। 2004 সালে ধরা পড়া 10 ট্রাক অস্ত্রের চালান মামলায় 3 অক্টোবর 2010 সালে 10 ট্রাক অস্ত্র মামলায় শোন অ্যারেস্ট দেখানো হয় বাবরকে। এই মামলায়ও তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। 5 আগস্ট 2024 তারিখে গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পতন এবং দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর পট পরিবর্তন হয়ে যায়। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর সুষ্ঠু আইনি প্রক্রিয়া সম্পন্ন করে 16 জানুয়ারি বাবর জেল থেকে মুক্তি লাভ করেন। তার কারামুক্তির মধ্য দিয়ে আবারও ভারতের আতঙ্কের বিষয়টি এখন রাজনীতি মহল এবং সাধারণ মানুষের মুখে মুখে। মনিরুজ্জামান তুহিনের পাণ্ডুলিপি এবং সংগৃহীত তথ্যচিত্রে রশিদ কামাল, বাংলাবাজার পত্রিকা ডিজিটাল।